যদি কেউ 2 ঘন্টা জলের নিচে থাকে তাহলে কি তার ফুসফুস 2 গুণ ফুলে যায়? আর যদি 5 মিনিট পর তাকে তোলা হয় তাহলে কি অল্প ফোলে? বিজ্ঞান কি এতটাই সহজ? আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। এই ভিডিওতে আমরা ডুবে যাওয়া নিয়ে দুটো ভুল ধারণা নিয়ে কথা বলবো। প্রথম ভুল ধারণা হলো, যদি ফুসফুস খুব বেশি দ্বিগুণ হয়ে ফুলে যায় তাহলে মানুষটি অনেকক্ষণ, যেমন 2 ঘন্টা জলের নিচে ছিল। আর যদি ফুসফুস কম ফোলে তাহলে সে শুধু কয়েক মিনিট ছিল। এই ধারণা একেবারেই ঠিক নয়। ফুসফুস কতটা ফুলেছে তা দেখে ডুবে থাকার সময় বোঝা যায় না। দ্বিতীয় ভুল ধারণা হলো, যদি কাউকে ডুবে যাওয়ার পর জীবিত অবস্থায় তোলা যায় তাহলে সে পুরোপুরি ঠিক হয়ে যাবে। পরে তার অবস্থার অবনতি হবে না, কেননা তাকে উদ্ধার করার সময় সে জীবিত ছিল। এই ধারণাও সঠিক নয়, কেননা ডুবে যাবার সময় মাত্র কয়েক মিনিটেই লাংস আর ব্রেইনে গুরুতর ক্ষতি হয়ে যায়। এছাড়াও জানব, আপনি বা আপনার কাছের কেউ ডুবে যেতে থাকলে কি করবেন, কিভাবে নিরাপদ থাকবেন এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। যদি আপনার মনে হয় এই তথ্য আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন। চলুন শুরু করা যাক। একটা বাস্তব বিষয় বুঝুন। অনেকে মনে করেন ফুসফুস কতটা ফুলেছে দেখেই বোঝা যায় কতক্ষণ জলের নিচে ছিল। এটাই প্রথম ভুল ধারণা। আসলে কি হয়, প্রথম 5 মিনিটের মধ্যেই একজন মানুষ এতটা জল টেনে নিতে পারে যার ফলে ফুসফুস অনেকটাই ফুলে যেতে পারে। এই সময়টাতেই সবচেয়ে বেশি জল ঢোকে। কিন্তু যখন একজন মানুষ মারা যায় তারপর 5 থেকে 10 মিনিটের মধ্যে সে আর সক্রিয়ভাবে শ্বাস নিতে পারে না। ফলে নতুন করে জল ভেতরে ঢোকা প্রায় বন্ধ হয়ে যায়। এর মানে কি, প্রথম 5 মিনিটে যতটা ফুলা হয়েছে সেটাই অনেক সময় সর্বোচ্চ হতে পারে। এমনও হতে পারে একজন মানুষ 2 ঘন্টা জলের নিচে থাকলেও ফুসফুসের আকার আর বাড়বে না। তাই কতটা সময় একজন ব্যক্তি জলের ভেতর ছিল সেটা ফুসফুসের আকার দেখে বোঝা কখনই সম্ভব নয়। এই ধারণাও সম্পূর্ণ ভুল। এবার দ্বিতীয় ভুল ধারণা। অনেকে ভাবেন যদি কাউকে জীবিত অবস্থায় তোলা যায় তাহলে সে ঠিকই থাকবে, পরে তার অবস্থা খারাপ হবে না, কেননা তাকে উদ্ধার করার সময় সে জীবিত ছিল। এটাও ঠিক নয়। ডুবে যাওয়ার পরে একটা অবস্থা দেখা যায় যাকে বলা হয় সেকেন্ডারি ড্রাউনিং। এখানে শুরুতে মানুষ স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সমস্যা বাড়তে থাকে। অল্প জল ফুসফুসে ঢুকে ভেতরের অংশের ক্ষতি হয়ে যায়, লাংস ফুলে যায়, অক্সিজেন কমে যায়। কেননা ডুবে যাবার সময় মাত্র কয়েক মিনিটেই লাংস আর ব্রেইনে গুরুতর ক্ষতি হয়ে যায়। উদ্ধার করার কয়েক ঘন্টা পরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় আর অবস্থার অবনতি ঘটে। তাই ডুবে যাওয়ার পর মেডিকেল চেকআপ খুবই জরুরি। এবার খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি নিজে জলে পড়ে যান, প্রথম কাজ, আতঙ্কিত হবেন না। আতঙ্ক হলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। পিঠের উপর ভেসে থাকার চেষ্টা করুন, মুখ উপরে রাখুন, হাত পা ধীরে নাড়ান। অপ্রয়োজনীয় নড়াচড়া করবেন না। শক্তি বাঁচিয়ে রাখুন। যদি সম্ভব হয় হাত তুলে বা আওয়াজ দিয়ে সাহায্য চান যদি অন্য কেউ ডুবে যায়। একটা নিয়ম মনে রাখুন, ধরার জন্য কিছু ছুঁড়ে দিন। নিজে জলে নামবেন না, কারণ একসাথে 2 জন বিপদে পড়তে পারেন। যদি কাছাকাছি থাকেন, লাঠি বা কাপড় বাড়িয়ে দিন। দড়ি থাকলে ছুঁড়ে দিন। প্লাস্টিক বোতল বা ভাসতে পারে এমন কিছু দিলে ব্যক্তি নিজেকে ধরে রাখতে পারবে। জোরে সাহায্য ডাকুন। চারপাশের মানুষকে সতর্ক করুন। যত দ্রুত সম্ভব জরুরি পরিষেবায় খবর দিন। যদি ব্যক্তিকে তোলা যায় এবং সে শ্বাস না নেয় তাহলে সিপিআর জানা থাকলে শুরু করুন। যদি কাউকে জল থেকে তোলার পর শ্বাস না থাকে তাহলে সিপিআর শুরু করা খুব জরুরি। প্রথমে দেখুন ব্যক্তি সাড়া দিচ্ছে কিনা। নাম ধরে ডাকুন। হালকা করে ঝাঁকান। কোনো সাড়া না পেলে তার শ্বাস চলছে কিনা দেখুন। বুক ওঠানামা করছে কিনা লক্ষ্য করুন। মুখের কাছে কান নিয়ে শ্বাসের শব্দ শুনুন। যদি শ্বাস না থাকে তাহলে দেরি না করে সিপিআর শুরু করুন। ব্যক্তিকে শক্ত সমতল জায়গায় শুইয়ে দিন। এবার বুকে নিচের দিকে মাঝখানে 2 হাত একটার উপর একটা রেখে চাপ দিন। হাত সোজা রাখুন। শরীরের ওজন দিয়ে চাপ দিন। প্রতি মিনিটে প্রায় 100 থেকে 120 বার চাপ দিন। গভীরতা প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার।
গণনা করতে পারেন 1, 2, 3 এভাবে চালিয়ে যান। প্রতি 30 বার চাপ দেওয়ার পর 2 বার মুখে শ্বাস দিন। শ্বাস দেওয়ার সময় নাক চেপে ধরুন। মুখ দিয়ে ধীরে বাতাস দিন যাতে বুক সামান্য ওঠে। এইভাবে চালিয়ে যান। 30 চাপ, 2 শ্বাস। যদি শ্বাস দেওয়া সম্ভব না হয় তাহলে শুধু বুক চাপ দেওয়াও চালিয়ে যেতে পারেন। চালিয়ে যান যতক্ষণ না ব্যক্তি শ্বাস নিতে শুরু করছে অথবা সাহায্য পৌঁছাচ্ছে। মনে রাখবেন, সঠিক সময়ে সিপিআর জীবন বাঁচাতে পারে। কারা বেশি ঝুঁকিতে? ছোট বাচ্চারা, বয়স্ক মানুষ, যারা সাঁতার জানেন না এবং যারা নেশাজাতীয় পদার্থ গ্রহণ করেন। কিভাবে সুরক্ষা নিশ্চিত করবেন? সাঁতার শেখা, বাচ্চাদের নজরে রাখা, নেশা এড়ানো, লাইফ জ্যাকেট ব্যবহার করা এবং নিরাপদ জায়গা বেছে নেওয়া। ডুবে যাওয়া গুরুতর বিষয়, কিন্তু সঠিক জ্ঞান জীবন বাঁচাতে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম।